স্বপ্নধারা নিউজ আর এক্সট্রায় সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতিতে কি হচ্ছে, কেন হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয়। নিশ্চয়ই এরই মধ্যে অনেকের প্রশ্ন যে রাজনীতিতে বর্তমান যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, নতুন রাজনৈতিক দল, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এবং শিবির কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবার মধ্যে এক ধরনের টেনশন, পাল্টা বিবৃতি, পাল্টা সংবাদ সম্মেলন, সব কিছু মিলে এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, সেটি নিয়ে আবার অন্তর্বর্তী সরকারের যে কাজগুলো তারা করছেন বা যে পদক্ষেপ তারাগুলো নিচ্ছেন, সেগুলো নিয়ে এক ধরনের টেনশন, সব কিছু মিলে আসলে কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলে। এই জন্য আজকে আমরা বিষয় দিয়েছি রাজনীতি কী হচ্ছে, কেন হচ্ছে, সব কিছুর মধ্যে তো রাজনীতি যুক্ত। দুজন অতিথি আছেন আলোচনা করার জন্য, একটু পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমার সঙ্গে আছেন মুস্তফা কামাল, তিনি ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাব। ববি হাজ্জাজ, আপনাকে দিয়ে শুরু করি। আমি একটা শিরোনাম ছিল এরকম যে বর্তমানে আইন শৃঙ্খলা যে কোনো সময়ের চেয়ে খারাপ, বলছে নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। আজকে সারা দেশেই শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমি তো রাজনীতিবিদ হিসেবে আপনার এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু নিয়ে একটু মূল্যায়ন জানতে চাই। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে সালাম এবং শুভেচ্ছা। শিক্ষার্থীদের যে আওয়াজ তারা তোলা শুরু করেছেন, আজকে নর্থ সাউথ ব্র্যাক অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আওয়াজটা তোলা শুরু করেছেন এবং কিছু দূর এটা কিছু দূর যৌক্তিক, কিছু দূর অযৌক্তিক। সব সময়ের থেকে খারাপ এটা যেমন সত্যি না, তবে যত ভালো হতে পারতো এবং যত ভালো হওয়ার আশাবাদী আমরা ছিলাম সেটা হয়নি। এবং সেটাও সবচেয়ে বেশি দুঃখের তা না, যেটা দুঃখের এবং যেই কারণে হয়তো শিক্ষার্থীরাও এখন রাস্তায় নামছেন বা নামতে বাধ্য হচ্ছেন বা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন, যে আমরা বড় দাগে সরকারের পক্ষ থেকে এমন কোনো অ্যাকশনস দেখছি না যেটার মাধ্যমে জনগণের ট্রাস্ট আবার ফিরে আসতে পারে এবং জনগণ আরও সেফ ফিল করতে পারে। সো একটা আছে না যে পুলিশ বাহিনীকে আরও ক্ষমতায়ন করছি বা পুলিশ বাহিনীকে আরও জনগণ বান্ধব বানাচ্ছি, যখনই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটছে বা অঘটন ঘটছে সেটার বিচার কাজে আমরা খুব শক্ত অ্যাকশন নিচ্ছি। কিছু জিনিস কিন্তু দৃশ্যমান হতে হবে, যেখানে জনগণের ভিতরে একটা বিশ্বাস সৃষ্টি করার জায়গায় আপনি আসবেন যে আইন শৃঙ্খলা অবস্থা উন্নয়ন হচ্ছে, অ্যাটলিস্ট প্রচেষ্টা আছে, সবাই চেষ্টা করছে, উন্নয়ন হচ্ছে। তাহলে হয়তো শুধু শিক্ষার্থীরা না, জনগণের সব অংশই হয়তো কিছু দূর ক্ষমা দৃষ্টিতে দেখতো। যদি আইন শৃঙ্খলার অবস্থা একটু খারাপও থাকতো, ক্ষমা দৃষ্টিতে দেখতো যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার, একটা ক্রাইসিস মোমেন্টে এই সরকারটা আমরাই সৃষ্টি করেছি, তাহলে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা দেবো, কারণ তারা চেষ্টা তো করে যাচ্ছে, আমরা পরিষ্কার দৃশ্যমান আমরা দেখছি। প্রবলেমটা হয়েছিল যে এই দৃশ্যমান ব্যাপারটা আমরা দেখছি না, হচ্ছে না, এবং উল্টো দিকে রাদার আরো শক্ত ক্লেইমস করছে সরকারের পক্ষ থেকে। একটা আছে না যে আমরা এই 10টা নতুন পদক্ষেপ নিচ্ছি আরো আইন শৃঙ্খলার অবস্থা আরো উন্নতি করবার জন্য, এবং আপনারা একটু আমাদের ধৈর্য ধরেন, আমাদের সাথে একটু সহযোগিতা করেন। আর আরেকটা হলো আমরা এই 10টা অ্যাকশন নিচ্ছি কিন্তু এখনো ভালো আছে, এটাও ঠিক আছে, আমি কিছুই করছি না, আমি কিছু করবো না, 6 মাস করি নাই, কিন্তু আজকে থেকে বেটার কখনো ছিল না। এই ধরনের কথাবার্তা যখন বলা শুরু হয়, তখন জনগণের ভিতরে একটা আশঙ্কার সৃষ্টি হয়, একটা ভয়ের সৃষ্টি হয় যে তাহলে এখান থেকে তো উন্নতি হয়তো হচ্ছে না। কারণ এগেন খারাপ অবস্থা প্রথমে হওয়ারই কথা, দেশে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে আওয়ামী সরকার, ঠিক আছে, কিন্তু আপনারা কি করছেন? মাসের পর মাস চলে যাচ্ছে, আপনারা কিছু করছেন না, চুপচাপ ছিলেন। তারপর হঠাৎ করে যখন কথা বলা শুরু করেছেন যে এখন সবচেয়ে ভালো অবস্থা আছে, এর থেকে ভালো কখনো ছিল না, তখন মানুষ সব ধরনের আস্থা হারানো শুরু করে। ওই আস্থা হারানোর জায়গা থেকে কিন্তু মানুষ রাস্তায় নামে, যেটা আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা এখন নামা শুরু করেছে। মোস্তফা কামাল, আপনাকে জানতে, এই যে আইন শৃঙ্খলা নিয়ে একটু মন্তব্য জানতে চাই। অপারেশন ডেভিল হান্ট তো চলছে সারা দেশে, সেই অবস্থায় কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ডটা যদি দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে, সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে, অনেকে বলছেন যে এইভাবে বেরোবেন না, রাতে বেরোবেন না, সব কিছু মিলিয়ে একটা টেনশন সব কিছুই দেখা যাচ্ছে। এই পরিস্থিতি আপনি কীভাবে মূল্যায়ন? জি, ধন্যবাদ আপনাকে। একদিকে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে, ঘোষণা দিয়ে মাঠে আছে, গোপনে নয়, প্রজ্ঞাপন দিয়ে। তার উপর আবার ডেভিল হান্ট অপারেশন, অর্থাৎ শয়তান ধরা। তো এই শয়তানের কোনো জাত নাই, বা বড় শয়তান ছোট শয়তান এরকম কোনো ভাগও নেই। এই ক্ষেত্রে শয়তান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার না।
কারণ শয়তান এখানে হরেক কিসিমের আমরা দেখছি, রাজনীতির অঙ্গনে দেখছি, সামাজিক অঙ্গনে দেখছি, অর্থনীতিতেও দেখছি। তো একসময় একটা কথা চালু আছে বা ছিল বেশি, যে শয়তান দিয়ে শয়তান ধরারও একটা ফাঁদ থাকে। বিভিন্ন অভিযানে আমরা সেটা দেখেছি, অর্থাৎ অভিযানের পূর্ববর্তী মুহূর্তে ওই কাজগুলো সেরে ফেলা হয়। এবার একটি দৃশ্যমান নয়, শয়তানি কাণ্ড আমরা অহরহ দেখছি। তো একদিকে ধরার অভিযান চলছে, আর দিন কয়েক পরেই রোজা শুরু হবে, অর্থাৎ 1 মাস ধর্মীয়ভাবে বলা হয় যে শয়তান ওই 1 মাস কয়েদির মতো থাকে। এটা ধর্মীয় বক্তব্য, যে সময় তাকে অ্যারেস্ট করে রাখা হয়, তার ক্রিয়াকর্ম থাকে না অথবা দুর্বল হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি আমরা দেখি রোজার মাসে আরেক কিসিমের শয়তান কাজ করে, তারা বেশি কাজ করে বাজার পরিস্থিতি নিয়ে। তো এরকম এই দুইটা সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের যেই পদক্ষেপ আছে, কিন্তু পদক্ষেপগুলো দৃশ্যমান নয় বা ইফেক্টিভ নয়। তাহলে কেন ইফেক্টিভ নয়? এখানে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা? এটা তো সত্য, যেই কোনো সমস্যা সমাধানে রাজনীতিবিদরা যত দ্রুত কাজ সারতে পারেন, অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয় না। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে শুধু পুলিশ যে সার্ভিসটা দিতে পারে, বাকি 3টা বাহিনী মিলেও কিন্তু ওই সার্ভিস দেওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের পুলিশ কিন্তু এখনও চর্মহাড্ডিসার অবস্থায় আছে। পুলিশের মধ্যে শুধু কিছু অদল বদল হচ্ছে, ওইটাকে তারা সংস্কার নামে চালাতে চান। এর মধ্য দিয়ে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সেকেন্ড ইনিংস যেটা বলা হচ্ছে, সেকেন্ড ইনিংসের এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে 14 আর 18 যারা এসপি ছিলেন বিভিন্ন জায়গায়, কারণ 14, 18 সাথে 24ও যোগ করা উচিত, হয়তো বা হবে। তো এই নির্বাচনে ওসি সাহেবদের, এসপি সাহেবদের বিশাল এক ভূমিকা। নির্বাচনটা মূলত তারাই করেছেন, এবং তাদের আমলনামায় সেটাও তারা যখন কোনো পদবি, পদায়ন বা পদোন্নতি চেয়েছেন, পাশে কিন্তু লিখেছেন তারা কি পরিমাণ ভোট ছিটতে পেরেছেন, কাটতে পেরেছেন, গুনতে পেরেছেন, ভোটের বাক্স কিভাবে টেনেছেন। এটা ছিল তাদের, কিন্তু তাদের আবার একটা পদক আছে, বিপিএম, পিপিএম, অর্থাৎ ওই হেকমত বা ওই হিম্মত যারা বেশি দেখাতে পেরেছেন, তারা কিন্তু পদোন্নতিও পেয়েছেন। তো দুঃখজনক হচ্ছে এই সময়ে এসে এই 3টা নির্বাচনের একটা, যারা সংশ্লিষ্ট ছিলেন, ডিসি লীগ, ওসি লীগ, এসপি লীগ, তাদের খুব দ্রুত একটা বিচার করা। কিন্তু এখানে এসে আমরা যখন পদক্ষেপ শুরু হয়েছে, অবশ্যই একটা মাত্রা যোগ হয়েছে এখানে। কিন্তু পদক্ষেপের মধ্যে আজকে আবার যে বক্তব্যটা এসেছে যে যাদের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারি আছে তাদের বিরুদ্ধে মামলা হবে, অর্থনীতিটা একটু পরে আনলেও হতো। যেখানে সাংবিধানিক ব্যত্যয় তারা ঘটিয়ে ফেলেছেন, রাজনীতির সর্বনাশ করে দিয়েছেন, ওটাকেও বোধহয় বিচারের আওতায় আনা উচিত। তাদের তো ওএসডি করা হচ্ছে, অবশ্যই তারপরে বাধ্যতামূলক অবসরে দেওয়া হ্যাঁ, হচ্ছে। তো এর অর্থাৎ অপরাধ করেছে বলে সেটা করেছেন। তো অপরাধীকে আবার ওখানে অপরাধের একটু ভিন্ন মাত্রা যোগ করা যায়, যার বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ আছে, এগুলো কিন্তু ঠান্ডা বিষয়। ওএসডি করা, বাড়িতে পাঠিয়ে দেয়া, কারণ আমরা এরই মধ্যে যে নমুনাটা তৈরি হয়েছে, আবার তাদেরকে একসময় বাড়ির থেকে নিয়ে এসে 3টা প্রমোশন দিয়ে আপনি বসিয়ে দিবেন, ওই ভিত্তি কিন্তু এবার তৈরি হয়ে গেছে, জিনিসটা পরিষ্কার হলো না। আপনি তখন, তারাও আবার বলবে যে আমরা বঞ্চিত ছিলাম। আপনি অবাক হবেন, নিশ্চয় আপনার কাছেও তথ্য আছে, একজন ওসি মোয়াজ্জেম, নাম নিশ্চয় মনে থাকার কথা, কারণ কখনো কখনো ওসি সাহেবরা আইজি সাহেবদের চেয়েও কিন্তু বেশি ভাইরাল হয়ে যান। সেটা সেই অনেক দিন থেকেই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে খুব একজন ওসির নাম ছিল ওসি কুদ্দুস। এরপরে উনি পদোন্নতি পেয়েছেন, আরও অনেক কিছু হয়েছেন, কিন্তু ওসি কুদ্দুস হিসাবে তিনি বেশি পরিচিত। ঢাকায় একসময় ছিল ওসি সালাউদ্দিন। তো ফেনীর নুসরাত, ওই মেয়েটার হত্যাকাণ্ড, তখন আলোচিত ছিলেন ওসি মোয়াজ্জেম, আর একজন মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা। তো এই ওসি মোয়াজ্জেম সাহেবও আবেদন করেছেন যে তিনি বঞ্চিত, তিনি অত্যন্ত ত্যাগী। এই হচ্ছে বাস্তবতা। এখন এই বঞ্চিত কোটায় ওনাকেও কিছু করা হয় কিনা, আবার আমরা কিন্তু এই আশঙ্কার মধ্যে আছি। কারণ এরই মধ্যে 14, 18, 24-এ ব্যাপক ভূমিকা রেখেছেন গত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার প্রশ্নে, আর এখনকার পরিবর্তিত ভাষা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার প্রশ্নে। তো ফ্যাসিস্ট তৈরি এবং ফ্যাসিস্টকে তরতাজা রাখার বিষয়ে তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা। তো ওইটা যেহেতু যখন একটা বিচার প্রক্রিয়ার দিকে চলছে, প্রশাসনিক বিচার বা বিভাগীয় বিচার, তখন কিন্তু বাড়তি উৎপাত আমরা দেখছি। ওখানেও কিছু ডেবিলের একদম অস্তিত্ব প্রমাণিত। আবার যখন ছাত্রদের একটা সংগঠন হবে, 2টা সংগঠন হবে, ছাত্রদের একটা, আবার তাদের একটা বড় সংগঠন হবে, ওইটা নিয়েও কিন্তু একটা গোলমাল। প্রকাশ্য দেখেন যেই মাত্রায়, যেই মানে, যেসব শব্দে তারা এক দল আরেক দলকে সম্বোধন করছেন, মনে হয় না যে 6 মাস আগে তারা
কত হরিহর আত্মা ছিলেন, একসাথেই ছিলেন। যেসব শব্দ এখন তারা উচ্চারণ করেন, একদল আরেক দলরা যেসব শব্দ দিয়ে ছোঁড়েন, এগুলো আওয়ামী লীগও কিন্তু তাদের প্রতি এসব শব্দই ছোট। আচ্ছা, আমি এইখানে আমি একটু ববি হাজাজ আপনার কাছে আসতে চাই। মোস্তফা কামাল যেটা বলছিলেন যে এখন এই নতুন একটা রাজনৈতিক দল আসার সময়টাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পরস্পর যে ভাষায় একে অন্যকে গালাগালি করছেন, তিনি বলছেন যে মনে হয় না 6 মাস আগে তারা এক হয়ে একটা আন্দোলনে ছিলেন। এটা কি স্বাভাবিক আসলে যে এই প্রক্রিয়াটা? দেখেন, প্রথমত রাজনৈতিক দলদের ভেতরে নির্বাচন কেন্দ্রিক একটা কম্পিটিশন থাকবেই সব সময়, এবং এই কম্পিটিশনটা হলো জনগণের মন জয় করার, ভোট জয় করার কম্পিটিশন। তো সেখানে কিছু দূর নেগেটিভ কম্পিটিশনও হবে, একে অপরকে মন্দাও বলবে। তবে এইখানে এই মুহূর্তে যে আলোচনাগুলো বা যে ঝগড়া বিবাদগুলো হচ্ছে, সেখানে আরও কিছু মাত্রা অ্যাড করা আছে। একটা হলো এই যে একটা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার আরেকটা সর্ট অফ এক্সটেনশন সংগঠন জাতীয় নাগরিক কমিটি, এই দুটো মিলে একটা নতুন রাজনৈতিক দল করেছে, সেটার ঘোষণা বোধহয় বুধবারে দেবে, আজকে যা শুনলাম বুধবারে দেবে। তো 2-3 দিন পিছিয়েছে, এটা কোনো ব্যাপার না, বাট এটা গত সেপ্টেম্বর মাসে তারা বলেছে এটা করছে তারা। তো এই যে এই রাজনৈতিক দলটা এগেন নতুন একটা দল, খুব ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে। এই দলের সাথে যারা সম্পৃক্ত আছে তারা অনেকেই স্পেশালি গত বছর জুলাইয়ের আন্দোলনের সাথে অতপ্রুতভাবে সম্পৃক্ত ছিল। তাদের অনেকেই একদম শুরুটা করেছে গত আন্দোলনের, এই 24 জুলাইয়ের আন্দোলনের। সো ওখানে বিশাল ভূমিকা তাদের আছে। কিন্তু তারা এই দলটা করার সময়টা থেকেই এমন একটা ভাবে এসেছে যে তারা একদিকে সরকারের ভেতরে থেকে, সরকারে পা রেখে, আবার অন্যদিকে তারা অনেক কিছু ডিম্যান্ড করা শুরু করেছে, এবং আমরা দেখেছি যে তাদের বেশিরভাগ ডিম্যান্ডগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নও হয়েছে, বেশিরভাগ, সব না। যেমন মনে করেন তারা জুলাই ডিক্লারেশনের কথা বলেছিল, এটা সরকারের মাধ্যমে বাস্তবায়ন হয় না, যদিও এখনও সরকার চেষ্টা করছে। এই যে কিছুদিন আগেও আমাদের ওই যে ঐক্যমত কমিশনেও এই ডিক্লারেশন নিয়ে কথা হয়েছে সরকারের পক্ষ থেকে। সো সরকার এখনো হাল ছেড়ে দেয়নি, বাট ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল বলে। সো জনগণের চাওয়া বা কিছু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া। তো আপনি একটা রাজনৈতিক দল তৈরি করছেন যেটা অতপ্রুতভাবে সরকারের সহযোগিতা পেয়ে আসছে, এখানে একটা মুশকিল তৈরি হয়ে যায়। এখন মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সরকারে নাই, আপনি বলতেই পারেন যে 2 বা 3 উপদেষ্টা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু সেই 2 বা 3 উপদেষ্টা সরকার পরিচালনা করছে, এটাও পুরোপুরি সত্যি না। তাহলে সরকার যারা পরিচালনা করছে, সিনিয়র উপদেষ্টা যারা, তারা ক্ষমতায়ন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো না কোনো কারণে। একদিকে স্নেহর মাধ্যমে ক্ষমতায়ন করতেই পারে, যে তোমরা বাবা আন্দোলন করেছো, তোমাদেরকে আমরা স্নেহের চোটে, তোমাদেরকে আদরের চোটে আমরা একটু বেশি ক্ষমতায়ন করছি, এটা একদিকে হতেই পারে। এটা যদি হয়, এটা নিয়ে খুব বেশি কমপ্লেন করার কিছু নেই। কিন্তু সেখানে আবার একটা প্রবলেম তখন তৈরি হয়ে যায় যে একটা বৈষম্য তৈরি হয়ে যায়, বিকজ শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আন্দোলন করেনি, লক্ষ কোটি জনতা আন্দোলন করেছে, তাহলে তাদের সাথে বৈষম্য কেন? বাট দ্বিতীয়ত যেটা হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক কিছুই করতে চেষ্টা করছে এবং করেছে, বা সামনেও হয়তো করবে, যেন তারা যে দলটা তৈরি করছে, এই দলটা আগামী নির্বাচন যখনই হোক না কেন, তারা যেন এডিশনাল অনেক কিছু বেনিফিটস পায়। সো আগামী নির্বাচন পেছানোর প্রচেষ্টাও কিন্তু এটার সাথে জড়িত। আপনার স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে চাওয়াটাও এটার সাথে জড়িত। এবং এইখানে আপনি যদি দ্বন্দ্বের কথা বলেন, খুব স্পেসিফিক্যালি 2-3টা দল আছে, খুব স্পেসিফিক্যালি, আমি এখন নাম নিয়ে বলতে চাই না, বাট খুব স্পেসিফিক্যালি 2-3টা দল আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ডিম্যান্ডগুলোর সাথে এসে দাঁড়াচ্ছে। বাকি সবাই কিন্তু এই ডিম্যান্ডগুলোর বিরুদ্ধে। মানে ওই যে 2-3টা দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে নির্বাচন পিছিয়ে দাও। বাকি রাজনৈতিক মহলের সকলে, যত দলের নাম বলতে পারেন, সবাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে 2-3টা দল, তারা বলছে স্থানীয় নির্বাচন আগে। কেন স্থানীয় নির্বাচন আগে এইটা বলছে না তারা শুধু বলছে স্থানীয় নির্বাচন আগে। বাকি প্রত্যেকটা দল বলছে ভাই স্থানীয় নির্বাচন তোমরা যদি এখন জাতীয় নির্বাচন দাও, এটা লেজিটিমেসি থাকবে না, কারণ সরকারের পুরোপুরি লেজিটিমেসি নাই। এটা আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারবে না, কারণ এখন দেখো অলরেডি ছাত্ররা নেমে গেছে রাস্তায়, আইন শৃঙ্খলা নাই। এটার কোনো ভিশন ছাড়া হবে, কারণ একটা নতুন জাতীয় নেতৃত্ব আসতে হবে একটা ভিশন দেবার জন্য। এবং ফাইনালি যেই জিনিসটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি কমপ্লেইন করছে, যে আওয়ামী লীগের বিচার দেখতে চাই, সেই বিচার সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে। সো এর ভিতরে যদি তুমি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাও, তাহলে আওয়ামী লীগের যে নেতারা আছেন, যারা লুকিয়ে আছেন, তারা বাই প্রক্সি, মানে তাদের ভাতিজা, ভাগিনা, ছোট ভাই বা হোয়াট এভার শ্যালকে দিয়ে বাই প্রক্সি তারা স্থানীয় নির্বাচনের মাধ্যমে চলে আসতে পারে, এবং চলে আসার একটা মানে সমূহ সম্ভাবনা আছে। এরকম বড় দাগে অনেকগুলো প্রবলেম আছে, যার জন্য স্থানীয় নির্বাচন হওয়া উচিত না। এটা জাস্ট আমার দলের বা তোমার দলের ইস্যু না, একটা জাতীয় ইস্যু।
তো এই জাতীয় ইস্যুতে তুমি যদি বলো, তুমি যদি জোরভাবে বলতেও চাও যে না আমরা স্থানীয় আগে চাই, তাহলে আমি যেমন তোমাকে কারণ দেখালাম আমি কেন স্থানীয় আগে হতে দিতে চাই না, তুমি আমাকে কারণ দেখাও কেন স্থানীয় আগে হওয়া উচিত। আমি আপনাকে বলছি ওপেন, আমি অনেক জায়গায় বলেছি যে পার্সোনাল কনভারসেশন যখন কারোর সাথে আমি করেছি, এই যে এই দলগুলো যারা হতে দিতে চায় না, পার্সোনাল কনভারসেশন যখন তাদের সাথে করেছি, তারা আমাকে একটাই উত্তর দেয়, জাতীয় আগে আসলে তো বিএনপি চলে আসবে। আচ্ছা, এইটা তো ভাই উত্তর হতে পারে না। আর বিএনপি তো ভোট ডাকাতি করে আসবে না। যদি বিএনপি আসলেই নির্বাচনে জয়ী হয়ে আসে, এগেন আমি বিএনপি করি না, বিএনপি আসলে আমার লাভ নাই। তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি আসতে পারবে না পরে জাতীয় নির্বাচনে? মানে তাহলে নিশ্চয়ই আপনি কোনো ওলটপালট করতে চান যেটার মাধ্যমে আপনি বিএনপিকে আসতে দিতে চান না। আচ্ছা, তাহলে প্রবলেমটা হচ্ছে হলো আপনি একটা দলকে আটকাতে চান। তো মানে এগেন আমি কম্প্যারিজন টানতে চাই না, বাট কিছু জায়গায় চলে আসে ভাই। কারণ হাসিনাও কিন্তু বিএনপিকে থামানোর জন্য এতগুলো নির্বাচন থামিয়েছে, মানে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদেরকে তুলে নিয়ে গেছে, অনেক কিছু করেছে ভাই, কিন্তু আমাদের নিয়ে সে দুশ্চিন্তা করে নাই। সে দুশ্চিন্তা কিন্তু করেছে বিএনপিকে নিয়ে। সো বিএনপিকে থামানোর জন্য 3টা নির্বাচন চুরি করে একদম বাংলাদেশের গণতন্ত্রকে ডুবিয়ে দিয়েছে শেখ হাসিনা। তো এখন যদি আমরা সেম আলোচনায় আসি যে যদি বিএনপি জিতবে বলে নির্বাচন দিব না, তাহলে আমরা কোন সমাধানে আসলে এসে পৌঁছালাম? জি, কোন সমাধানে মোস্তফা কামাল আপনি এটা জানতে যেটা বলছেন 2-3 দিনের মধ্যে হয়তো নতুন একটা রাজনৈতিক দল চলে আসবে শিক্ষার্থীদের। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা দল আসার আগেই যে কথার আমরা লড়াই দেখতে পাচ্ছি, দলটি আসার পর ঘোষণার পর আপনি কি এই লড়াইটি মানে আরো বেশি বড় হওয়ার আশঙ্কা করছেন কিনা? বড় হওয়াটাকে সম্ভাবনা হিসাবে দেখছি আমি, আশঙ্কা হিসাবে নয়। আচ্ছা, এই দলটি বড় হবে, তাদের বড় হওয়ার অধিকারও আছে, যেহেতু তারা এত বড় একটা আন্দোলনে ফ্রন্ট আমি লাইনে লড়াইয়ের কথা বলছি যে পরস্পর বিরোধী লড়াই জমবে এবং লড়াই জমা ভালো। আচ্ছা, যেহেতু তারা ফ্রন্ট লাইনার ছিলেন, তাদের একটা অধিকার আছে একটা রাজনৈতিক দল করার। এখন যদি আমি বলি যে 90তেও তো ছাত্র সংগঠনগুলো তীব্র ভূমিকা রেখেছিল, তখন কেন একটা নতুন দল হয়নি? তখনকার প্রেক্ষিত ছিল ভিন্ন, তখনকার ছাত্রদের এক একটা পরিচয় ছিল, ছাত্রলীগের কেউ, ছাত্র দলের কেউ, ছাত্র শিবিরের কেউ, ছাত্র ইউনিয়নের কেউ, অর্থাৎ ছাত্রযুক্ত নানান নাম ছিল। সেটা যদি আবার আপনি 69-এর গণ আন্দোলন দেখেন বা 71-এর মুক্তিযুদ্ধ দেখেন, তখনও তাদের পরিচয় ছিল। 24-এর আন্দোলনটাতে ছাত্রদের ওই রকম দলীয় পরিচয় ছিল না, দলের বাইরে ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের প্রতি বিভিন্ন দলের সমর্থন ছিল, তারা বিভিন্ন দলে সংশ্লিষ্ট ছিলেন বা ভিতরে ছিলেন। তো এখন যখন এই নিয়ে বিতর্ক আসছে যে কার ভূমিকা বেশি ছিল, কে বেশি তেজি ছিল, কে বেশি সামনে ছিল, বেশি কথা বলতে গেলে কথার কসলানিতে লেবুতিতার মতো কিছু তথ্য বেরিয়ে আসে যে কে আগে ভিতরে ভিতরে ছাত্রলীগে ছিল কিন্তু ছিল মাঝে মধ্যে আবার ছাত্র শিবিরে, কে আবার ছাত্রদলে ছিল, শাহবাগেও একটু ঘোরাফেরা করেছে, টিএসসিতে গিয়ে আবার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও মিলেছে। অর্থাৎ এই তথ্যগুলো আসে, এটাই স্বাভাবিক। তো এখন যখন একটা নতুন সংগঠন আসার দাবিদাররা সামনে আসছে, তো তাদের মধ্য থেকে যেখানে বিএনপি থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই সমালোচনা নয়, বিএনপি মহাসচিব স্পষ্ট বলেছেন যে নতুন দল যদি আসে তাদের, তো নতুন দলের 3 জন কিন্তু সরকারের মধ্যে সিরিয়াসলি ইনভলভ, 3 জন উপদেষ্টা, তাহলে তাদের পদত্যাগ করে আসা ভালো। এটা কিন্তু পরামর্শ, যত না সমালোচনা তার চেয়ে পরামর্শ। তো তাদের পরামর্শ সম্ভবত, বিএনপি মহাসচিবের পরামর্শ সম্ভবত ছাত্ররা শুনতে যাচ্ছেন, বা একজন তো মোটামুটি পদত্যাগ করেছেন, গুঞ্জন আছে, গুজব আছে, কিন্তু উনি ত্যাগ আসলে এখনো করেননি, তিনি পদে আছেন। দ্বিতীয়ত এবার আসেন আপনি, সরকারকেও কিন্তু তারা বিব্রত করে ফেলছে। আগে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রশ্ন আসছে যে তাদেরই কিন্তু একজন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সাহেব, এটা তাদের জন্য কিন্তু রাজনৈতিক দল করার প্রশ্ন এক ধরনের বিপজ্জনক, আবার গোটা সরকারের জন্য একটু বিব্রতকর। সরকার কিন্তু এই জন্য সমালোচিত হচ্ছে। তো আবার স্বয়ং প্রধান উপদেষ্টাই ছাত্রদের প্রতি একটু দুর্বল, তিনি সেটা পরিষ্কার করে বলছেন। তিনি বলছেন তোমরা এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন ছোট্ট করে। ব্যাখ্যাটা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা শেষ পর্যন্ত অঙ্গীকার রাখবে না, সংস্কারের সাথে থাকবে না, তোমাদের দায়িত্ব নিতে হবে, কথাটা এরকমের ছিল। তিনি তার উপলব্ধি থেকে সেটা হয়তো বা বলেছেন, কারণ রাজনৈতিক দলগুলো কথা শেষ পর্যন্ত রাখে না, সেটা বারবার প্রমাণিত। তো এবার হয়তো রাখতে হবে। তো আবার কথা রাখার প্রশ্নে যে সংস্কার নিয়ে এখন আওয়াজ হচ্ছে, বিএনপি কিন্তু 3-3.5 বছর আগে 2022 সালেই কিন্তু এই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে 31 দফা রাষ্ট্র মেরামতের ওখানে। তো ভাবতে হবে যে এরকম কোমল কুসুম সময়ে কিন্তু বিএনপি সংস্কার প্রস্তাবগুলো দেয়নি, কঠিন এক সময়ে সরকারের চোখে চোখ তাকিয়ে, দুঃসাহসের বিষয় কিন্তু। এতে করে কেউ যখন বারবার সংস্কার করে,
বিএনপি এটাতে কিন্তু কষ্ট পায় যে তারা তো এরকম সময় না, তারা তো আরও আগেই সংস্কারের কথা বলে রেখেছে। আমাদের এখন যে সংস্কার প্রস্তাবগুলো আসছে এগুলোর বেশিরভাগই কিন্তু বিএনপির ওই সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে বিএনপির কাছে বারবার সংস্কারের আওয়াজ দেয়া এটা তাদের জন্য বিব্রতকর একদিকে। আবার রাজনৈতিক যেই বাস্তবতা, ওই বাস্তবতা বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই ধারণা। এবং তারা ক্ষমতায় আসবে কি করে? আওয়ামী লীগের মতো জোর জবরদস্তিতে নয়, নির্বাচনের মাধ্যমে। কি নির্বাচন? সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তো তাদেরকে ঠেকানোর জন্য যে মাঝে মধ্যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে, মাঝপথে আবার কেউ বলে যে না ওই দুটোও থাকুক, ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে হয়ে যাক। অর্থাৎ এগুলো কিন্তু বাড়তি কথা প্রত্যেকটা। তো এরকম অবস্থায় বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, তথ্য ছাড়া তারা সংশয় প্রকাশ করে না। তারা সংশয় করছে যে তাদেরকে ঠেকানোর জন্যই নানান প্রস্তাব সামনে নিয়ে আসা হচ্ছে। উচ্চারণ করতে গিয়ে শব্দ উচ্চারণ করছে যে আরেকটা -2 যেন চিন্তা করা না হয়, আরেকটি 111 যেন চিন্তা করা না হয়। শুনতে এগুলো তাৎক্ষণিক বাড়তি কথন মনে হলো, তারা কিন্তু অভিজ্ঞতার জায়গা থেকে এই কথাগুলো বলছে। তো ওই জায়গায় ছাত্রদের আজকে কথার মধ্যে কিন্তু আমি একটু রকম ফের দেখেছি। যদি এমনটা হয়ে থাকে, গতকাল পর্যন্ত যা বলেছিলেন আজকে তারা কারেকশন দিয়েছেন। আজকে বলা হয়েছে যে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া শেষ করে যেন নির্বাচন চিন্তা করা হয়। গতকাল পর্যন্ত ছিল যে বিচার শেষ করে, আজকে কারেকশন বক্তব্য হচ্ছে বিচার প্রক্রিয়া শেষ করে। দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো যদি আজকেরটা তাদের সলিড কথা হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, অতএব লোকাল হবে নাকি ন্যাশনাল হবে। লোকালে আর ন্যাশনালে গোলমাল বাঁধানো এখানে মোটেই কাম্য নয়। নির্বাচন কমিশন জানিয়েছে যেটা যে তারা ডিসেম্বরের শেষ তারিখ বা তার আগের তারিখ থেকে এই বিষয়টা আমরা কথা বলবো, আসবো আপনার কাছে। আর দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে। জি হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটার নামটি বলে প্রশ্নটি বলুন। জি, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জি জসিম ভাই বলেন। জি, যদিও আমি ঢাকা মিরপুর 2 থেকে বলছি। আমার মূলত আমার কামাল ভাইয়ের পাশাপাশি টমসমরিজ কুমিল্লার মানুষ আমি। জি। তো আমার জানতে চাওয়া হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা, এই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু সম্মিলিতভাবেই হয়েছে। ছেলে মানে আপনার এখানে কি বিএনপি কি জামাত কি শিবির সম্মিলিতভাবে করছে ছাত্র জনতার আন্দোলন। তো এখন এইটাকে আবার বিভাজন করে বিএনপি ছাত্রদল শিবিরের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, শিবির ছাত্র দলের বিরুদ্ধে করতেছে। কুয়েটে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। তো এই সমস্ত ঘটনাগুলোর ফাঁকে এই যে মধ্যস্বত্বভোগী হিসাবে কি এই ফ্যাসিস্টরা সুবিধা নেবে না? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছে। আপনি নিশ্চয়ই একটু উত্তর খুঁজবেন। আরেকজন আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি বলতেছিলাম যে আপনার আমাদের বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়ে গেছে। এখানে যত রাজনৈতিক দল ক্ষমতা আসছে, প্রথম সরকার শেখ মুজিবুর রহমান সাহেব প্রায় 3.5 বছরের মতো একবারে দেশটারে ধ্বংস করে দিয়েছে। এরপরে মাঝখানে তো আরো কিছু হয়েছে, জিয়া রহমান আমলটা মোটামুটি একটু গেছে। এরপরে আবার এরশাদ সাহেব আসলেন। তো এই যে এ পর্যন্ত আমাদের যত রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসছে তার তুলনায় সামরিক শাসকগুলা অনেক ভালো ছিল। তারও আগে যদি আপনি দেখেন আইয়ুব খানের আমলে যত মেগা প্রজেক্ট হয়েছে, আপনার প্রশ্নটি বলেন। আপনার প্রশ্নটি বলেন। আমাদের নতুন এয়ারপোর্ট, তারপরে কমলাপুর স্টেশন, বাইতুল মুকাররম মসজিদ, তারপর এইভাবে যদি আপনার গ্রামগঞ্জের রাস্তাগুলো ওই সময়, তো এদের তুলনায় সামরিক শাসনটা বিশেষ করে বাংলাদেশ আর জি জি বুঝতে পারি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই এটা উত্তর খুঁজবো। ববি হাজাজ তিনি বলেছেন, একটা প্রশ্ন করেছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে বিভেদ, এখন যে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এর ফাঁক দিয়ে তৃতীয় পক্ষ আবার চলে আসতে পারে কিনা বা ঢুকে যেতে পারে কিনা, এমন আশঙ্কা আপনারা করছেন কিনা? দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনার রাজনৈতিক কম্পিটিশনের আলোকে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে, সেখানে আমার মনে হয় না কোনো তৃতীয় পক্ষ বা কোনো নেফেরিয়াস ফোর্সেস ঢুকে যাবার বড় সম্ভাবনা থাকে। প্রবলেমটা হচ্ছে হলো এখন যেটা একটু আগেও বলছিলাম যে মানে ইতিবাচক রাজনৈতিক কম্পিটিশন না, নেতিবাচকভাবে কে কোন সুবিধা অর্জন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে বা তাদের দুর্বলতার মাধ্যমে,
এইটা নিয়ে কিছু দূর খেলা চলছে এবং এই খেলার বুঝে বা না বুঝে একটা বড় অংশ কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি তাদেরকে, তারা তরুণ, সো তাদেরকে আমি বেনিফিট অফ ডাউট অ্যাকচুয়ালি দিচ্ছি যে তারা হয়তো না বুঝে এই খেলাগুলো খেলছে, কারণ অনেকভাবেই তাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বোঝার অভিজ্ঞতা তাদের হয়নি। মানে একটা সময় লাগে, অনেক চড়াই উতরাই পার হতে হয় বাস্তবতা বোঝার জন্য। আজকে আমার ভাই অনেক বছর ধরে নিউজ কভার করতে করতে ওনার যে অভিজ্ঞতা আছে, উনি দূর থেকে দেখে বলে দিতে পারে এটা এইদিকে যাওয়ার সম্ভাবনা বেশি, ওটার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা অনেক বছর রাজনীতি করে কিছু জিনিস বুঝি। একেবারেই তরুণ বয়সে তরুণ, রাজনীতিতেও তো অভিজ্ঞতা নাই, অন্য কিছুতেও দুনিয়ার বড় কোনো অভিজ্ঞতা নাই, তারা পুরো জিনিসটা বুঝে এরকম সমস্যা সৃষ্টি করছে, এটা আমার কাছে মনে হয় না এটা সঠিক। তবে পিছে কেউ না কেউ আছে, তারা কি বুঝে বা কি না বুঝে কাজ করছেন, সেখানে সমস্যা হচ্ছে। এবং এখানে যেটা বললাম যে কয়েকটা দল আছে, কিন্তু 2-3টা দল আছে যারা এই জিনিসগুলোকেও বাতাস দিচ্ছে। এবং এই দলগুলোর মাধ্যমে আমরা দেখেছি এই দলগুলো এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ওই যে স্পেশালি ওই যে আপনার লোকাল নির্বাচনের কথা যখন হচ্ছিল, স্থানীয় নির্বাচনের কথা যখন হচ্ছিল, স্থানীয় নির্বাচনের মাধ্যমেও তারা চাইছিলেন বা এখনো হয়তো চাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক লোকজনকে তাদের সাইডে ভেড়াতে। আচ্ছা, তো এই ভেড়ানোর প্রচেষ্টাটা তারা মনে করছেন, তারা হয়তো তরুণদের, ছাত্রদের আপনি যে ভালো করে বলেন যে এদেরকে রাজনীতি করার অধিকার নাই, ওরা বলবে হ্যাঁ নিশ্চয়ই আছে। তারপর বলেন তাহলে এদেরকে আমরা আলাদাভাবে অন্য কাউকে জিতে দেবো বা বিএনপির কাছে যেতে দেবো, আমরা তো বিএনপির অপোনেন্ট হিসেবে দাঁড়াতে চাই, তাহলে আমরা নিয়ে নিই। তারা বলবে ঠিক আছে নিয়ে নিই। এখন এই তরুণদের আসলে ওই জ্ঞান অভিজ্ঞতা নাই যে একটা উপজেলা চেয়ারম্যান হতে কি লাগে, ঢাকা শহর চিটাগাং শহরে একটা ওয়ার্ড কাউন্সিলর হতে কি লাগে। মানে সত্যিকার রাজনীতিতে যদি যাই, একটা উপজেলা চেয়ারম্যান বা ঢাকা শহরের বা চিটাগাং শহরের একটা কাউন্সিলর এই পুরা নাগরিক কমিটি ভেজে 15 বার খেয়ে হজম করে ছেড়ে দিবেন। দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দিস, মানে বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান, স্পেশালি একটু ঝামেলার যে উপজেলাগুলো যেটা বেশিরভাগ, বা ঢাকা এবং চিটাগাংয়ের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর, এরা কত চড়াই উতরাই পার করে, কত কিছু করে এরা এই জায়গায় পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি আপ ক্লোজ পার্সোনাল দেখেননি, মানে আপনি নিজে এটাতে নাই বা আপনার দলের মাধ্যমে এরকম অনেক লোকজন বারবার এই নির্বাচনে গেছে, এগুলো হয়েছে, এগুলো দেখেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না। সো ইভেন টু ইম্যাজিন ইন দ্য মানে কি বলে না, সবচেয়ে বড় স্বপ্ন যদি দেখে যে এতগুলা 200, 300, 500, 400, 493 উপজেলা চেয়ারম্যান যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, যারা মানে এমন কোনো মানে আন্ডার গডস আর্থ মানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই যেটার সাথে জড়িত ছিল না, ভোট চুরি থেকে শুরু করে সবকিছু, এদেরকে তরুণরা মানে অল্প কিছু বয়সী বাচ্চারা, মানে যে সত্যি কথা হবে, আমি তারা মন খারাপ করলে মন খারাপ করবে, বাচ্চা তো বাচ্চাই, হ্যাঁ, তো এই বাচ্চারা তাদেরকে নিয়ে এসে তাদেরকে কন্ট্রোল করবে, তাদেরকে রিহ্যাবিলিটেট করবে, তাহলে এরা আসলে একদম ফুলস প্যারাডাইসে বসবাস করছে। এবং এই ভুলটা এই তরুণদেরকে সামনে রেখে পিছন থেকে অন্য কেউ করাতে চেষ্টা করছে বা করতে চেষ্টা করছে। এইটার প্রচেষ্টাটা যদি আসলে হয়ে যায়, তাহলে এখানে অনেক বড়ভাবে এই দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে আমরা তো 6 মাসে দেখেছি, 6 মাসে অনেক বড় দাগে আমাদের প্রাপ্তি তেমন কিছু হয়নি। এগেন অনেক ভালো কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেটাকে না করছি না, তবে অনেক কাজ হয়ওনি, মিসিং আছে। সো বড়ভাবে অনেক প্রাপ্তি আমাদের নেই। যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, যে এখন ছাত্ররাই রাস্তায় নামছে, তারা আইনের বিচার চায়, তারা অনেক কিছু দেখতে চায়। সো এই জায়গাগুলোতে আমরা অলরেডি অনেক কিছু মিসিং। এর ভেতরে যদি আমরা যাদেরকে সরানোর জন্য যুদ্ধ মানে বিশাল আন্দোলন করলাম, হাজার হাজার রক্তপাত হলো, প্রাণহানি হলো, সেইখানে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট এমন ভাবে করা হয় যারা কন্ট্রোল করতেই পারবে না, এরা উইল কাম ব্যাক ইন কন্ট্রোল, তখন দেশে কি হবে ভাই এটা বলা খুব মুশকিল। মোস্তফা কামাল, আসলে কি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে? কুমিল্লার যিনি দর্শক ছিলেন তিনি সম্ভবত বুঝাই যাচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, রাজনীতি করেন কিনা তা জানি না, কিন্তু রাজনীতি বোঝেন। এখন আমাদের রাজনীতিটা কোন নীতির মধ্যে আছে সেটাও কিন্তু প্রশ্ন। যেমন রাস্তাঘাটের মধ্যে বা পথের মধ্যে যেটা সবচেয়ে ভালো সুন্দর, ওটার নাম রাজপথ, রাজ শব্দটা ওখানে আছে। হাঁসের মধ্যে যেটা দেখবেন তরতাজা একটু হৃষ্টপুষ্ট, ওটার নাম হচ্ছে রাজহাঁস। চেয়ারের মধ্যে যেটা একটু উচ্চাসন, ওইটাকে বলে রাজসিংহাসন। তো রাজনীতিও হচ্ছে নীতির মধ্যে যেটা রাজা, ওটা হচ্ছে রাজনীতি। তো আবার বিদ্যমান অবস্থায় আমাদের যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন বিভিন্ন দলের, তারা অত্যন্ত পাক্কা, অথবা অন্য আরেকটা শব্দ ব্যবহার করা যায়, অত্যন্ত শেয়ান। তো
তো সেটা কিন্তু আমাদের এই তারুণ্যের যেই প্রতিক্রিয়া আছেন, রাজপথেও আছে, এখন সরকারও আছেন, তাদের বোধহয় বোঝা উচিত যে তাদের ঘাটতি আছে কিনা কোথাও। সেটা তারাই উপলব্ধি করতে পারবেন, যেহেতু এত বড় একটা বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন তারা সংগঠিত করেছে। তো এখানে আমি 2-3টা কিউ দিতে চাই যে তারা কি উপলব্ধি করতে পারেন। তারা সরকারে আছেন, কিন্তু কতটুকু ক্ষমতায় আছেন। প্রথমেই তারা যদি ভাবেন যে তারা তো চেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কেন পারেননি? তারা চেয়েছিলেন আওয়ামী লীগকে টিকিয়ে রাখা রাজনৈতিক দাওয়ায় যে দলটি দিয়েছিল জাতীয় পার্টি, তাদেরকে নিষিদ্ধ করা, পারেনি। অন্যতম তাদের আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে অপসারণ করা, তারা সফল হননি ওখানে। এরপরে মোটা দাগে যে সর্বনাশটা তারা নিজেরা নিজেদের করে ফেলেছেন, সম্ভবত রাজনীতির অভিজ্ঞতা না থাকায় অথবা মনে ছিল না, তারা বলেছেন একটু ভুল হয়েছে তাদের ভাষায়। তো বিপ্লব বা অভ্যুত্থানে কিন্তু ভুলের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে তারা ঘোষণাপত্রের কথা মনে করেছেন 5 মাস পর, যে এই ধরনের আন্দোলনে, এই ধরনের বিপ্লবে একটা ঘোষণা লাগে, প্রোক্লামেশন বলেন, ডিক্লারেশন বলেন, ওই জায়গাটাই তারা কিন্তু বাদ দিয়ে এসেছে। এটা তাদের মনে পড়েছে 5 মাস পরে। তো এটার পরিণতি কিন্তু ভালো হয় না, যেটার পর এরই মধ্যে আমরা কিন্তু এটার ছাপ দেখছি। কুয়েটে অবস্থা দেখেন, একসময় বুয়েট খুব সমালোচিত ছিল, যত না পড়াশোনার জন্য তত তার চেয়ে বেশি যে পিটিএ আবরারকে হত্যা করার জন্য। কুয়েটে সেদিন ছাত্রদল ভার্সেস ছাত্র শিবির ভার্সেস বৈষম্য বিরোধী ছাত্র, কে কার দিকে আছে এই নিয়ে মামলাবাজিও হয়েছে, বহিষ্কারও হয়েছে বিএনপিতে একজন। সিলেট এমসি কলেজে রড দিয়ে পিটিয়েছে একটা ছেলেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করে লাশটা উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এ ধরনের ঘটনা কিন্তু প্রতিদিনে কোথাও না কোথাও ছোট্টখাট্ট ঘটছে। তো ওই ক্ষেত্রে ছাত্রদেরকে যারা একটা মন্ত্র দিচ্ছেন, এটা ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার জন্য হোক, আর মিডল মধ্যপন্থা থেকে ওই দর্শকের ভাষা অনুযায়ী মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হোক, যে যা ঘটার 34 দিনেই ঘটে গেছে, আর তারাই হচ্ছে এটা নায়ক, মহানায়ক। তাদের মধ্যে এটা হয়তো বা ব্রেন স্টর্ম করা হচ্ছে, কিন্তু এর মধ্যে গলদ আছে। যারা বুঝাচ্ছেন তারাই কেন বুঝাচ্ছেন, এটা তাদেরই বুঝে নিতে হবে। আচ্ছা, তাদের নিজেদেরই বুঝে নিতে হবে, কি মঙ্গলের জন্য নাকি অমঙ্গলের জন্য, নাকি কোনো শনি দিয়ে ঘোরানো হচ্ছে। এখানে রাশিচক্রের বোধহয় একটা বিষয় আছে, যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন তিনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন, সবার মধ্যে ঐক্যের একটা বারতা দিয়েছেন। এরপর পরে কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনে কিন্তু ভালো রকমের হাত পড়েছে, পুলিশে, সিভিল প্রশাসনেও। আবার বিচার প্রক্রিয়াও কিন্তু এগোচ্ছে, ভারতের সাথে কথা হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে কিন্তু সরকার কম এগোয়নি, অনেক দূরে গিয়েছে। ফল কতটুকু আসবে এটা আরও পরের বিষয়। যেহেতু এই সরকারের বৈজ্ঞাপনিক কাজকর্ম কম, তারা মার্কেটিং কম করে নিজেদের কাজকর্মের, কাজ করছে প্রচুর। আমরা হয়তো দৃশ্যত ফলাফল দেখছি না, কিন্তু এই কাজের মধ্যে এখন যে ছেদটা পড়ছে, কারা ফেলছে, এটা কিন্তু তাদের নিজেদের মধ্যেই বোঝাপড়া করে নিতে হবে। যে দর্শকও কিন্তু উপলব্ধি করে ফেলেছেন যে আরেকজন দর্শক আছে। মধ্যস্বত্বভোগী কেউ এখানে খেলছে কিনা। আচ্ছা, আরেকজন দর্শক, তারটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আলামিন, রংপুর মিঠাপুকুর থেকে। জি আলামিন সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাতে কারো কোনো দ্বিমত নেই। তো সেই কৃষি প্রধান দেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করলেন। সেখানে কৃষি এবং কৃষকদের সংস্কারের জন্য কোনো সংস্কার কমিশন গঠন করলেন না। তাতে কি দেশের কৃষি এবং কৃষকদের তাতে কোনো সমস্যা নেই মনে হচ্ছে? জি। এবং তার সাথে হ্যালো হ্যালো জি, শোনেন, বলেন বলেন বলেন। এবং বাংলাদেশের এবং বিএনপি যে 31 দফার যে সংস্কারের কথা বলছেন, তাতে কৃষি এবং কৃষকদের কোনো সংস্কারের বিষয়ে কোনো উল্লেখ আছে কিনা? তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কৃষকদের বহুমুখী সমস্যা, যেমন ঋণের বোঝা, মূল্যহীন ফসলের দাম। এবারে ধরুন বীজ আলুর দাম ছিল 150 টাকা কেজি, সেই আলু কৃষকদের বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি। ফসল ফলায় কৃষক আর লাভের গুণ খায় আবার মধ্যস্থভোগী। এটাকে বৈষম্য বলা যায় কিনা? জি, একটু জানতে চাইবো যে মার্চ মাসের শুরুতে তো আবার ঐক্যমত কমিশন আবার বৈঠকে বসবে, আপনাদের সঙ্গে কথা বলবে, আলাদা আলাদাভাবে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। রাজনৈতিক দলগুলো আসলে কি ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন এখন? দেখেন, রাজনৈতিক দলগুলো তো সবাই সবার মতো আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিছু দূর সবাই সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটাই তাদের প্রস্তুতিটা আরও শক্তভাবে বা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে তারা নিতে পারে, যদি তারা একটু পরিষ্কার জ্ঞান রাখে যে নির্বাচনটা কখন এবং কি পদ্ধতিতে হতে পারে।
সরকার আমরা সরকারের সাথে অনেকবার আলোচনা করেছি যে নির্বাচন পদ্ধতিতে কোনো চেঞ্জ আসা উচিত না, কারণ এটার জন্য চেঞ্জ আসতে হলে সংবিধানে হাত দিতে হবে এবং সংবিধান একটা নির্বাচিত সংসদ ছাড়া এটা হাত দেওয়া যাবে না। তো এই জায়গাটাও মিনিমাম একটা ক্ল্যারিফিকেশন না দেওয়া পর্যন্ত, কারণ এখানে ওই যে ছোট গ্রুপ, ওই যে ছাত্রদের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপটার সঙ্গে তারা আবার বারবার আলোচনায় আনছে যে না, সংবিধান সংস্কার আগে তারপর সব কিছু। সো এই যে এই গোলাটেগুলো একটু পরিষ্কার না করা পর্যন্ত কোনো রাজনৈতিক দলও আসলে খুব শক্তভাবে যে তারা তাদের প্রচারণা বা কোনো কিছুতে নামতে পারবেন, এটাও আসলে সত্যি না। সো আমি আশাবাদী যে সরকারের এই ঐক্যমত কমিশনের সাথে আলোচনার মধ্যে ফলপ্রসূ কিছু হবে, কিন্তু তারাও এখন পর্যন্ত কিন্তু ওই প্রথম মিটিংটার পর থেকেও যে প্রথম মিটিংটাতেও একটা 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 তাদের হয়তো একটা দায়িত্বই ছিল প্রথম মিটিংটাতে একটা অ্যাটলিস্ট প্লেস করা যে কিভাবে তারা কনসেনসাস তৈরি করতে চান, কিভাবে বসবেন, তারা কিভাবে চিন্তা করেছেন এবং আমাদের কাছ থেকে শুনতে চান, কিন্তু এই জিনিসটা হয়নি। সো আমরা সময়ই হারাচ্ছি। আশা করি যদি মার্চে বসা শুরু হয়, আবার মার্চে যদি ওই রোজার মাসের অজুহাত দিয়ে আবার এক মাস পিছিয়ে যায় তাহলে আরেক ঝামেলা। বাট আমি আশাবাদী, ফিঙ্গার্স ক্রস, দেখি তারা মার্চে যদি শুরু করে তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো তাড়াতাড়ি কোথাও পৌঁছাতে মোস্তফা কামাল, আপনি কতটা আশাবাদী আসলে এই বৈঠকে? আশাবাদী হতে চাই, তার আগে পরিষ্কার করা উচিত যে ঐকমত্য বলা হচ্ছে বা ঐক্যমত্য বলা হচ্ছে, অর্থাৎ খাঁটি বাংলা হচ্ছে মিলমিশ করা। তো মিল মোটা দাগে 3 কিসিমের, একটা হচ্ছে মিল বুঝে শোনা চলা, আর একটা হচ্ছে অমিল, আপনার সাথে আমি নাই। এই দুইটার মাঝামাঝি আর একটা মিল আছে, ওটা হচ্ছে গোজামিল। এখন রাজনীতিতে যেটা চলছে, এখানে গোজামিলের ব্যাপকতা বেশি, নানান কথায় কিন্তু গোজামিল দেয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে খুব বেশি যদি সংস্কার উচ্চারণ করা হয়, এক পর্যায়ে মানুষের মনে পড়ে যাবে যে 1/11 সময়ে সংস্কারের অর্থ ছিল একটা গালি। যারা সংস্কার চাইতো তাদেরকে বলা হতো সংস্কারবাদী। আবার এই কমিশন এটাও বেশি উচ্চারণ হলে চট করে মাঝে দিয়ে একজন জানতে চাইবে যে কত % কমিশন। এগুলো আমাদের সমাজে ভালো অর্থ বহন করে না। এই কারণে আমাদের অবশ্যই এসব ক্ষেত্রে শর্ট কোর্স দরকার। লং কোর্সের কিছু এখন কিন্তু শুধুই বিপত্তিবাদ হবে। এটা পরিষ্কার যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি আমাদের মিলবে না। আর নির্বাচন শুধু ক্ষমতার জন্য না, নির্বাচন কিন্তু একটা নিয়মের নাম। যারা ক্ষমতায় যাবে না তারাও নির্বাচন চায়। কেন চায়? ক্ষমতা যাওয়ার জন্য চায় না, একটা রুটে তারা পড়তে চায়, একটা প্রতিযোগিতায় আসতে চায়। তো অবশ্যই সরকারও তার নিষ্কৃতির জন্য, কারণ এরই মধ্যে সরকারের কোনো উপদেষ্টা নিয়ে কিন্তু আজে বাজে কথা আছে, গণমাধ্যমও টুকটাক আসছে। তো এগুলো যেন না আসে, তারাও যেন স্বস্তিতে বিদায়টা নিতে পারেন সম্মানের সাথে, অসম্মানিত হয়ে নয়। ওই উপলব্ধিও তাদের নিজেদের করতে হবে। আমাদের বিদায়ের সময় হয়ে গেছে। আমাদের অবশ্যই আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।